আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আর গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম হিসাব সমীকরণ নিয়ে, এবং গত ক্লাসের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম একটা লেনদেন করতে গেলে কিভাবে হিসাব সমীকরণের উপাদানগুলো দিয়ে আমরা একটা লেনদেনকে কিভাবে জাবেদায় রূপান্তর করতে পারি, সব কিছু নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব অধ্যায় 4। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অধ্যায় 4। স্যার, অধ্যায় 4 কি? অধ্যায় 4 হচ্ছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। ক্লিয়ার স্যার? আসেন, লেনদেন হচ্ছে দুই প্রকার। লেনদেন কত প্রকার স্যার? দুই প্রকার। কিসের ভিত্তিতে স্যার? উপযোগিতার ভিত্তিতে। লেনদেনের উপযোগিতার ভিত্তিতে লেনদেন দুই প্রকার। তাহলে কি কি? একটা হচ্ছে যে মুনাফা জাতীয় লেনদেন, আর একটা হচ্ছে যে মূলধন জাতীয় লেনদেন। ক্লিয়ার স্যার? তাহলে কিসের ভিত্তিতে লেনদেন দুই প্রকার? তাহলে উপযোগিতার ভিত্তিতে লেনদেনটা হচ্ছে দুই প্রকার। কার জন্য স্যার? মূলধন ও মুনাফা জাতীয় চ্যাপ্টারটার জন্য। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আগে জানতে হবে আমাকে লেনদেন জিনিসটা কি। তাহলে লেনদেন হচ্ছে কোনো ঘটনার দ্বারা যদি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয় তাকে আমরা লেনদেন বলি। ক্লিয়ার স্যার? তাহলে কোনো ঘটনার দ্বারা যদি আর্থিক অবস্থার পরিবর্তন হয় তাহলে সেটাকে আমরা লেনদেন বলি। তাহলে আমরা বললাম লেনদেন দুইটা, একটা হচ্ছে মুনাফা জাতীয় আর একটা হচ্ছে মূলধন জাতীয়। স্যার আসেন, মুনাফা জাতীয় আয় জিনিসটা কি এবং প্রাপ্তি। স্যার, মুনাফা জাতীয় আয় এবং প্রাপ্তি দুটাই এক দেখালে বা সেম দেখালে স্যার দুটাই সেম না, কিছু ডিফারেন্স আছে, আমরা আস্তে ধীরে আলোচনা করব। আসেন, মুনাফা জাতীয় ব্যয় এবং প্রদানটাও কিন্তু স্যার দেখতে একটু খুব সিমিলার না? যে ব্যয় প্রদান, ব্যয় মানে দিয়ে দিয়েছি, প্রদানও মানে তো দিয়ে দিয়েছি, তাহলে দুইটাই তো সেম, তাহলে দুইটাই এক না, তাই নাকি? তাহলে দুইটাই এক না স্যার, কিছুটা ভিন্নতা আছে। মূলধন জাতীয় আয় এবং প্রাপ্তিটার মধ্যেও কি আছে স্যার? কিছুটা ভিন্নতা আছে, আমরা এগুলো দিয়ে আলোচনা করব। এদেরও বাহিরে আমাদের প্রশ্নে ক নাম্বারে স্যার প্রশ্ন করতে পারে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। হ্যাঁ, তাহলে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ যদি নির্ণয় করতে বলে, আমরা হাতে গোনা আমাদের সচরাচর ম্যাথগুলোতে সাধারণত তিনটা আসে। কি কি? এক হচ্ছে নতুন পণ্যের গবেষণা ব্যয়, ব্যবসা স্থানান্তর ব্যয়, আর কিছু বিলম্বিত বিজ্ঞাপন। ক্লিয়ার স্যার? তাহলে মূলত এই তিনটা আসে, আরেকটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক বা কোম্পানির প্রাথমিক খরচ। তাহলে আমরা একটু দেখি স্যার, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়গুলো কি? এগুলো স্যার আপনাকে মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়টা যদি ভালো খুব ফাস্ট করা হয় তাহলে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়টা কি করে ফেলতে হবে? মুখস্থ করতে হবে। স্যার বিলম্বিত এত ডিপলি আলোচনায় যাচ্ছি না স্যার, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি। এই যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, এক কথাই বলি, এই মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যেও মূলধনের কিছুটা আছে, মুনাফারও কিছুটা আছে, দুইটাই সংমিশ্রণ করে আরেকটা হিসাব খাত তৈরি হওয়া। তাহলে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে কি? নতুন পণ্যের গবেষণা ব্যয়, ব্যবসা স্থানান্তর ব্যয়, বিলম্বিত বিজ্ঞাপন এবং কোম্পানির প্রাথমিক খরচ। এইগুলোই হচ্ছে মূলত। আর আমাদের 9-10 পরীক্ষায় মূলত আসে এটা, এটা এবং এটা, এই তিনটা আছে স্যার। কিরকম? নতুন পণ্যের গবেষণা ব্যয়। স্যার নতুন পণ্যের গবেষণা ব্যয় বলতে কি বোঝায়? আমি একটা ধরো ডাস্টারটা নতুন লঞ্চ করব। হ্যাঁ, তাহলে লঞ্চ করার আগে ডাস্টারটা আমরা কি করব স্যার? নতুন করে দেখব যে এটা কিভাবে করা যায়। আগে এটা কাঠের ছিল, এখন প্লাস্টিকের করেছি, তাহলে এটা গবেষণা করেছি না? এই ব্যয়টাই হচ্ছে কি নতুন পণ্য গবেষণা। স্যার এগুলো স্যার খাঁটি বাংলা ভাষায় প্রশ্নে লেখা থাকবে, এগুলো কোনো টেনশন করার কিছু নেই। খাঁটি বাংলা ভাষায় এই তিনটে জিনিস লেখা থাকবে। হ্যাঁ, বিজ্ঞাপন 5 বছর, তাহলে বিজ্ঞাপন 5 বছর 1 বছর অবলম্বন করব, এটা এভাবে থাকতে পারে যে বিজ্ঞাপন দেওয়া আছে প্রশ্নে 5 বছর, তাহলে 1 বছর অবলম্বন করতে হবে, এটাই আর কি স্যার। ওকে, তাহলে এবার আসেন আমরা একটা আলোচনা করি প্রথম থেকে। তাহলে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রথমে কি বলবো? আজকে আমরা আলোচনা করব মুনাফা জাতীয় আয়। স্যার মুনাফা জাতীয় আয় জিনিসটা কোথা থেকে বা কিভাবে বুঝবো? কেমন? ধরেন আমি যদি একটা পাই, কিরকম? ধরেন আমি পেলাম বিনিয়োগের সুদ। কি পেলাম স্যার? কি পেলাম? বিনিয়োগের সুদ। আর মুনাফা জাতীয় আয়গুলো বা মুনাফা জাতীয় লেনদেনগুলো কি হবে স্যার? নিয়মিত। কি হবে স্যার? নিয়মিত হবে। টাকাটা কি হবে? ছোট হবে স্যার। টাকার অ্যামাউন্টটা কি হবে? ছোট হবে এবং নিয়মিত সংগঠিত হবে একটা লেনদেন। তাহলে বিনিয়োগের সুদ নিয়মিত পেয়ে থাকি। বিনিয়োগের সুদ স্যার কিভাবে স্যার? নিয়মিত পেয়ে থাকি। কেমন? আচ্ছা, তাহলে বিনিয়োগের সুদটা আমার জন্য হচ্ছে মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় কি স্যার? আয়। এবং প্রাপ্তিটা একটু পরেই যাচ্ছি। আচ্ছা, মুনাফা জাতীয় ব্যয় জিনিসটা কি? মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে যে, যেমন আমি যদি বলি ভাড়া, বেতন, হ্যাঁ,
এগুলোকে বলি মুনাফা জাতীয় ব্যয়। কিরকম স্যার মুনাফা জাতীয় ব্যয়? আর একটু ক্লিয়ার করি। ভাড়া, বেতন একটা নিয়মিত সংগঠিত হয়। হ্যাঁ, তাহলে আমি বলতে পারি না স্যার যে আপনি চাকরি করেন, আপনাকে বেতনটা আমি 1 বছর 2 বছর 3 বছর পরে জিনিসটা বেতনটা দিব। ক্লিয়ার স্যার? সেটা আমরা বলি না। কেন? একটা নিয়মিত একটা আপনার সার্কেল অনুযায়ী যায়, যেমন এই মাস ওই মাস মানে তারপরে মাস যায় না? তাহলে এই বেতনগুলো হচ্ছে প্রত্যেক মাসে মাসে সংগঠিত হয় বলে এটাকে আমরা বলি মুনাফা জাতীয় ব্যয়। স্যার মুনাফা জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় প্রদান কথাটা এক না, দুইটাই সিমিলার শোনালে কথাটা কি না স্যার? এক না। মূলধন জাতীয় মুনাফা জাতীয় আয় এবং প্রাপ্তি সেম বুঝালো, কিন্তু এক না, কিছু একটা ভিন্নতা আছে, একটু পরে এটা নিয়ে আলোচনা করতেছি। এবার আসেন মূলধন জাতীয় আয় এবং ব্যয়। তাহলে মূলধন জাতীয় আয় জিনিসটা কি? আচ্ছা, মূলধন জাতীয় আয় হচ্ছে যে আমি কোথা থেকে টাকা পেলাম। ঠিক আছে, মূলধন জাতীয় ধরেন আমি সিম্পলি একটা কথা বলি, আমি একটা জিনিস মূলধন একটা আমি আসবাবপত্র কিনলাম। কি কিনলাম স্যার? ঠিক আছে, এই যে মূলধন জাতীয় যেটা আসবাবপত্রটা কিনলাম, ধরেন আমি কিনলাম যে হচ্ছে 1000 টাকা দিয়ে, সরি 10,000 টাকা দিয়ে কিনলাম। এখন এই 10,000 টাকা দিয়ে যে আসবাবপত্রটা আমি কিনলাম, ঠিক আছে, সেটাই হচ্ছে আমার জন্য ব্যয়। সেটাই আমার জন্য কি স্যার? ব্যয়। এর আগে আমরা বলি মূলধন জাতীয় লেনদেনটা হয় স্যার অনিয়মিত। এবং টাকার অ্যামাউন্টটা কি থাকবে স্যার? বড় থাকবে। টাকা কি থাকবে? বড়। ঠিক আছে, অনিয়মিত বলতে স্যার আমি স্যার মূলধন জাতীয় ব্যয় বুঝি না। আমি মূলধন জাতীয় ব্যয় কি করি না স্যার? বুঝি না। সহজলভ্যে বলি স্যার সকল স্থায়ী সম্পদ, যে সম্পদগুলো দীর্ঘমেয়াদের জন্য কিনা হয়, সে সকল সম্পদগুলো ক্রয়গুলোকে আমরা মূলধন জাতীয় ব্যয় হিসাব করব। সাপোজ কথার কথা আসি, আমি একটা আসবাবপত্র কিনলাম 10,000 টাকা দিয়ে এবং সেটাকে আমি বিক্রয় করলাম, ধরেন সেটাকে আমি কি করলাম স্যার? বিক্রয় করলাম 12,000 টাকায়। তাহলে এখন ডিফারেন্স কত? আমি লাভ করেছি কত টাকা স্যার? 2,000 টাকা না? সেটাই হচ্ছে আমার জন্য স্যার কি স্যার? মূলধন জাতীয় আয়। ক্লিয়ার? এখন আসলে মূলধন জাতীয় ব্যয় কি? তাহলে মূলধন জাতীয় ব্যয় জিনিসটা হচ্ছে ফার্নিচার ক্রয়, আসবাবপত্র ক্রয়, ধরেন স্থায়ী সম্পত্তি ক্রয় করলাম। যেমন আমি যদি বলি আমি একটা ফ্রিজ কিনলাম স্যার। কি কিনলাম স্যার? ফ্রিজ কিনলাম 10,000 টাকা দিয়ে। আমরা এখন মূলধন জাতীয় ব্যয় নিয়ে আলোচনা করতেছি, আরেকবার রিপিট করলাম। তারপরে ফ্রিজ কিনলাম 10,000 টাকা দিয়ে। কেমন? আচ্ছা, তাহলে ফ্রিজ কিনলাম 10,000 টাকা দিয়ে। ধরো আমি 2 নম্বর গেট থেকে ফ্রিজ কিনলাম, তো 2 নম্বর গেট থেকে আমার বাসা আসতে তারা বহন খরচ বা গাড়ি ভাড়া হিসেবে নিল, বহন খরচ হিসেবে নিল স্যার কত টাকা? ধরো 1,000 টাকা নিল তারা বহন খরচ হিসাবে। কত টাকা? 1,000 টাকা। ক্লিয়ার? ওকে স্যার। তারপরে তারা আমাকে বলল যে আমি বললাম আমার বাসা তো 5 তলা, আপনি 5 তলায় ফ্রিজটা তুলে দেন। সে আমাকে 5 তলায় তুলে দিয়ে সেখানে নিল সংস্থাপন খরচ। ঠিক আছে, সংস্থাপন ব্যয়। তাহলে সংস্থাপন ব্যয় হিসেবে তারা আমার থেকে নিল আরও 1,000 টাকা, 5 তলা তুলে দিয়ে যাচ্ছে। তাহলে আমি কি বলবো স্যার? আমার ফ্রিজটা কত দিয়ে কিনেছি? আমি বলবো স্যার আমার ফ্রিজটার ক্রয় মূল্য হয়েছে 12,000 টাকা। ক্রয় মূল্য হয়েছে কত টাকা স্যার? 12,000 টাকা। কেন স্যার? আমি যদি ফ্রিজটা নাই কিনতাম তাহলে আমি বহন খরচটা দিতাম না। আমি যদি ফ্রিজটা নাই কিনতাম তাহলে আমি সংস্থাপন খরচটা দিতাম না। দ্যাটস মিনস আমি যেহেতু ফ্রিজটা কিনেছি আর কেনার কারণে এই দুইটা লেনদেন আরেকটা সংগঠিত হয়েছে, তার মানে এই দুইটা লেনদেনটাও হচ্ছে কি মূলধন জাতীয় ব্যয়। ক্লিয়ার কিনা স্যার? ওকে স্যার। তাহলে এই যে 12,000 টাকাটা আমরা অনেক সময় বলি না, এই কুরবানিতে যে ভাই গরু কত নিছে, তাহলে আমরা বলি সব কিছু মিলিয়ে কত? এই 75। কিন্তু গরু কিনেছে সে 72। 75 কেন? কারণ ওই হাসিলের খরচ সব কিছু মিলে বলে, তাই না? এটা জাস্ট কথাই বললাম যেন বোঝার জন্য। আচ্ছা, ফ্রিজ আমরা কিনেছি 10,000 টাকা, বহন খরচ 1,000, সংস্থাপন খরচ 1,000, তাহলে টোটাল আমার ফ্রিজের ক্রয় মূল্য দাঁড়াচ্ছে স্যার 12,000। কেন? কারণ ফ্রিজটা যদি আমি না কিনতাম তাহলে আমার এই দুইটা খরচ সংগঠিত হতো না। ক্লিয়ার কিনা স্যার? বুঝছেন কনসেপ্ট? ক্লিয়ার? তাহলে মূলধন জাতীয় ব্যয় জিনিসটা ক্লিয়ার কিনা? ওকে স্যার। এখন আসেন আপনাদের অপেক্ষার প্রহর ফুরাবে কিরকম? আমরা এখন মুনাফা জাতীয় আয় এবং প্রাপ্তি নিয়ে কথা বলবো। ঠিক আছে, একদম সহজ ভাষায় কথা বলবো স্যার মুনাফা জাতীয় আয় নিয়ে এবং মুনাফা জাতীয় প্রাপ্তি নিয়ে, একদম সহজ করে বুঝাবো যেন আপনারা চ্যাপ্টারটা বুঝতে পারেন।
আচ্ছা, আমরা প্রথমে আসো মুনাফা জাতীয়, আমরা উপরে একটা লিখি। আচ্ছা, মুনাফা জাতীয় আয়। আচ্ছা, আমরা দুইটার কথা লিখলাম, একটা লিখলাম মুনাফা জাতীয় আয়, আরেকটা কি লিখলাম, আরেকটা লিখলাম যে মুনাফা জাতীয় প্রাপ্তি। ঠিক আছে, মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় কি লিখেছি স্যার? প্রাপ্তি লিখেছি। আচ্ছা, মুনাফা জাতীয় আয় মধ্যে বলতে আমরা শুধুমাত্র স্যার এখানে কি লিখলাম? শুধুমাত্র চলতি বছরের যে আয়, চলতি বছরের যে আয়। ক্লিয়ার কিনা স্যার? আবার মুনাফা জাতীয় প্রাপ্তি বলতে আমরা জিনিসটা কি বুঝাই, মানে মোট অর্থ, আচ্ছা শুধুমাত্র চলতি বছরে যে আয়, তাহলে আমরা একটা বছরে আমরা যে টাকাটা পাবো সেটাই। ঠিক আছে, আর এখানে হচ্ছে যে মোট অর্থ প্রাপ্তি হিসেবে যা ঘটে নাকি, হ্যাঁ, মোট অর্থ প্রাপ্তি যা ঘটে বা মোট অর্থ প্রাপ্তি। স্যার একটা এক্সাম্পল দেন। আচ্ছা, আমরা আবার রিপিট করি। হ্যাঁ, মুনাফা জাতীয় আয় জিনিসটা হচ্ছে শুধুমাত্র চলতি বছরের আয়। ক্লিয়ার? মুনাফা জাতীয় প্রাপ্তি হচ্ছে মোট অর্থের প্রাপ্তি ঘটে। তাহলে মোট অর্থ কি? মোট অর্থ, আচ্ছা আমরা একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, ধরেন আমি বললাম বিনিয়োগের সুদ। কিসের সুদ? বিনিয়োগের সুদ। তাহলে বিনিয়োগের সুদ ধরেন আমি 1000 টাকা লিখলাম স্যার। কত টাকা? 1000 টাকা। ক্লিয়ার? 1000 টাকা। তাহলে এই যে বিনিয়োগের সুদ লিখলাম না, তাহলে এই বিনিয়োগের সুদটাই হচ্ছে আমার জন্য স্যার মুনাফা জাতীয় আয়। ক্লিয়ার? এই বিনিয়োগের সুদটা কি স্যার? মুনাফা জাতীয় আয়। ধরেন আমি আরেকটু ক্লিয়ার করে লিখি, ওয়েট, ধরেন আমি বিনিয়োগের সুদ লিখলাম 1000 টাকা। হ্যাঁ স্যার, এটাই হচ্ছে আমার জন্য কি স্যার? মুনাফা জাতীয় আয়। এটা আমার জন্য কি স্যার? মুনাফা জাতীয় আয়। ধরেন এই বিনিয়োগের সুদটা পেয়েছি আমি, যেহেতু আমাদের এখন 2025 সাল, তাহলে এটা 25 সালে পেয়েছি। ক্লিয়ার? তাহলে এটা চলতি বছরে পেয়েছি না, তাহলে অঙ্কটা যে বছর থাকবে ওই বছর যদি আমি বিনিয়োগের সুদ পাই, তাহলে সেটাই হবে আমার জন্য মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় আয়। ক্লিয়ার স্যার? ওকে। ধরেন প্রশ্নে বলা আছে 2025 সাল, তো প্রশ্নে বলা আছে 2024 সালে বকেয়া ছিল কত ছিল স্যার? বকেয়া ছিল কত টাকা? ধরেন না আরো 1000 টাকা। ঠিক আছে কিনা? এবং 2000 কত সালে? 2000 ধরেন 26-এ অগ্রিম কিছু দিছে। কি দিছে স্যার? অগ্রিম কিছু বিনিয়োগ সুদ আমাকে দিয়ে ফেলছে 500 টাকা। তাহলে টোটাল অ্যামাউন্ট কত আসতেছে? 2500 টাকা। ক্লিয়ার কিনা স্যার? ক্লিয়ার? এখন আপনাদের মাথায় এটা ঘুরাইয়েন না যে স্যার আমরা তো জানি বকেয়া হলো যোগ, অগ্রিম হলো বিয়োগ। আমার ওটা না, আমার মোট কত টাকা, মোট কত টাকা আমি টোটালি বিনিয়োগ পাবো, প্রাপ্ত কত টাকা, আমি টোটাল কত টাকা পাইছি। গত বছরের ছিল কত টাকা স্যার? গত বছরের ছিল আমার 10,000 টাকা বকেয়া, 1000 টাকা বকেয়া। এই বছর আমি পেয়েছি 1000 টাকা, আমাকে তারা আরো 500 টাকা বেশি দিয়েছে আগামী বছরের জন্য। ক্লিয়ার? তাহলে এই টোটাল আমি হিসাব করে দেখলাম আমার আসছে 2500 টাকা। এই 2500 টাকাটাই হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় প্রাপ্তি। মোট স্যার, এই যে মোট, এটাই হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় প্রাপ্তি। যদি স্যার চলতি বছরে যেই আমি আয়টা পাবো সেটা হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় আয়, এবং আমি যদি বিগত বছর এবং অগ্রিম যদি কিছু পাই সেটা হচ্ছে আমার জন্য কি? মুনাফা জাতীয় প্রাপ্তি। কথা কি বুঝা গেছে কিনা? বুঝছেন? তাহলে স্যার আপনারা এক কাজ করবেন, আপনারা আপনাদের মেইন যে বইটা আছে অ্যাকাউন্টিংয়ের, ওটা দেখবেন সৃজনশীল নাম্বার 1 এবং সৃজনশীল নাম্বার 4-এর মেইন পাঠ্য বইয়ের যে অঙ্কটা, ওগুলো একটু খেয়াল করে দেখলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তাহলে আমরা আরেকবার রিপিট করে আমরা প্রদান এবং ব্যয়তে চলে যাই। হ্যাঁ, তাহলে আমরা বললাম মুনাফা জাতীয় আয় জিনিসটা কি? শুধুমাত্র চলতি বছরের আয়। শুধুমাত্র চলতি বছরের আয় বলতে আমার অঙ্কটা 2025 সালে শুরু হয়েছে, তাহলে ওই 25 সালে যে আয়টা পাবো সেটাই হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় আয়। ক্লিয়ার? এখন আসেন, যদি বিগত বছরে
যদি গত বা বিগত বছর যদি 1000 টাকা বকেয়া থাকে এবং অগ্রিম বছর যদি 500 টাকা অগ্রিম দেয়, বাট এটা অনেক অন্য রকমের টাকা হতে পারে, 500 টাকা 1000 2000 হতে পারে, টাকার চেঞ্জ আসতে পারে স্যার। যদি দেয় তাহলে মোট টাকাটা যোগ করে আমরা কি করব স্যার, আমরা যে টাকাটা পাবো সেটা হচ্ছে এদের মুনাফা জাতীয় প্রাপ্তি। ক্লিয়ার স্যার? ওকে, তাহলে এখন আসেন আমরা এটা মুছি। হ্যাঁ, আয়ের জায়গায় শুধু ব্যয় লিখবো আর প্রাপ্তির জায়গায় কি প্রদান লিখবো। ওকে স্যার, আসেন তাহলে মুনাফা জাতীয় ব্যয় আর প্রাপ্তি, সরি মুনাফা জাতীয় ব্যয় আর কি স্যার, প্রদান। আচ্ছা, যে ব্যয় হয় বা ব্যয় সংগঠিত হয়, আর আমরা লিখবো এখানে কি লিখবো, মোট অর্থ প্রদান। ওকে স্যার, তাহলে সেম একটা আমরা কি দিব স্যার, এক্সাম্পল দিব। যেমন স্যার আমরা দিব বেতন, সরি এটা মাঝখানে লিখি তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। স্যার বেতন দিলাম আমি 1000 টাকা, স্যার 10,000 টাকা দিই, যান বেতন কত টাকা দিলাম স্যার, 10,000 টাকা দিয়েছি। কেমন স্যার, ধরেন এই বেতনটাও দিলাম আমি কত সালে, 2025 সালে। স্যার বেতনটা যদি 2025 সালে দিই তাহলে ওই অর্থ বছরের যে বেতনটা দিব তাহলে মনে শুধুমাত্র চলতি বছরের। হ্যাঁ, তাহলে আমার অঙ্কটা ছিল কত বছর, ধরুন 2025 সালের অঙ্ক, তাহলে ওই 25 সালে আমি বেতন দিয়েছি, তার মানে ওটা আমার জন্য মুনাফা জাতীয় ব্যয় হবে স্যার। কি হবে স্যার, মুনাফা জাতীয় ব্যয়। এটাকেই আমরা বলতে পারি মুনাফা জাতীয় ব্যয়। ঠিক আছে, কোনটাকে বলবো স্যার, 2025 সালটাকে আমরা কি বলবো, মুনাফা জাতীয় ব্যয় বলবো। ক্লিয়ার স্যার? আচ্ছা ওকে, এখন আসেন 2024 সালে আমার কিছু বকেয়া ছিল। কি ছিল স্যার, বেতন বকেয়া ছিল ধরেন 5000 টাকা। ক্লিয়ার? এবং আমাকে 2025 সালে কি করছে, 2026 সালের জন্য অগ্রিম কিছু টাকা দিয়ে ফেলছে। ঠিক আছে, তাহলে দিল ধরো আরো 10,000 টাকা দিল, টোটাল 25,000 টাকা। এই যে 25,000 টাকা পেয়েছি না স্যার, এটাই হচ্ছে আমার জন্য মোট প্রদান করছে। তাহলে টোটাল কি করছে স্যার, মোট প্রদান করছে না, কত টাকা প্রদান করছে, আমাকে বেতন হিসাবে প্রদান করছিলাম কত টাকা, বেতন হিসাবে প্রদান করছিলাম 10,000 টাকা। পরে বকেয়া ছিল কত, আরো গত বছরে 5,000 টাকা। অগ্রিম হিসেবে আরো দিলাম কত টাকা, আরো দিলাম আমি 10,000 টাকা। অ্যারাউন্ড আমি 25,000 টাকা দিয়ে প্রদান করলাম, সেটাই আমার জন্য কি ব্যয়, সেটা আমার জন্য কি স্যার, ব্যয়। ক্লিয়ার কি না, ক্লিয়ার বুঝছেন? সেটা আমার ব্যয়। তাহলে আমি টোটাল মানে কত টাকা দিয়েছি, 25,000 টাকা দিয়েছি। গত বছরের 5,000 টাকা, এই বছরের 10,000, আগামী বছর 10,000। তাহলে টোটাল অ্যামাউন্ট হিসাব করে আমি দিলাম কত টাকা স্যার, 25,000 টাকা। ওটাই হচ্ছে আমার জন্য মূলধন জাতীয়, সরি স্যার মুনাফা জাতীয় প্রদান, মোট যে টাকাটা আমি প্রদান করব। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। না বুঝলেও আমাকে একটু বলবেন। হ্যাঁ, না বুঝলে একটু কমেন্ট সেকশনে একটু বলবেন যে বোঝা যাচ্ছে কি না কথাবার্তাগুলো, নাকি আর একটু ক্লিয়ার করতে হবে। ঠিক আছে কি? আসেন, আশা করি ব্যয় প্রদান বুঝছেন, আয় প্রাপ্তিটাও বুঝছেন। এখন আসেন মূলধন জাতীয় আয় এবং মূলধন জাতীয় প্রাপ্তি জিনিসটা কি। এর আগে ব্যয়টা শেষ করে ফেলি, ব্যয়টা খুব ছোট তো। তাহলে আমরা বললাম স্থায়ী সম্পত্তি ক্রয় বাবদ যে খরচটা করে থাকি, ঠিক আছে, বা অনিয়মিত যে সকল লেনদেন সংগঠিত হয় সেগুলোকে আমরা বলি মূলত। ধরেন এগুলো আমরা কেন বললাম স্থায়ী সম্পত্তি, এটা বইয়ের ভাষা না, এটা আমার মানে টেকনিক। কেন? কারণ অনিয়মিত লেনদেন সাধারণত আমরা স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে করে থাকি। কিরকম, আমি একটা ফ্যান কিনলে সেই ফ্যানটা আমরা দ্বিতীয়বার কিনি না। হ্যাঁ, দ্বিতীয়বার কিনি না বলতে মানে 1 বছরের মধ্যে আর তো কিনা হয় না, সেটা 2-3 বছর 4 বছর পরে কিনা হয়। ঠিক আছে, যদি নষ্ট হয় স্যার। তাহলে এখন আসেন, তাহলে এইসব ফার্নিচারকে আমি প্রতি মাসে মাসে কিনি, প্রতি বছরে কিনি। আপনার বাসায় যে ফার্নিচার আছে সেটাকে আপনি প্রতি মাসে কিনেন, বছর কিনেন। ওই কোন ব্রিটিশ আমলে একটা কিনছে, ওই ফার্নিচার এখনও থেকে গেছে। তাহলে অনিয়মিত লেনদেন হচ্ছে কিনা। ওকে স্যার, তাহলে এখন আসেন আমরা কি করব, মূলধন জাতীয় আয় এবং প্রাপ্তি নিয়ে আলোচনা করি। ধরেন আমি আবারও সেম প্যাটার্নে চলে আসি। আমি একটা ফ্রিজ কিনলাম। কি কিনলাম স্যার? ফ্রিজ ক্রয় করেছি। কি করেছি? ফ্রিজ ক্রয় করেছি। কত টাকা? ফ্রিজ ক্রয় করেছি 10,000 টাকা। ধরেন বড় লোক, আমি অনেক বড় লোক স্যার, 10,000 টাকা দিয়ে ফ্রিজ কিনেছি। আর এটা হচ্ছে কি স্যার, বহন খরচ। কি খরচ স্যার? বহন খরচ কত টাকা দিলাম? বহন খরচ ছিলাম স্যার 5,000 টাকা। এরপর যখন সংস্থাপন খরচ করলাম, সংস্থাপন খরচ কেন আমি আবার রিপিট করি, বা খরচ বা ব্যয় আমরা ধরলাম আমার 5,000 টাকা।
স্যার খরচ দিচ্ছি বিধায় কেউ আবার আকাশ তুলি না, খরচ ভাই একই কথা স্যার। আসেন, আমি ফ্রিজটা কিনলাম 2 নম্বর গেট থেকে, এবং 2 নম্বর গেট থেকে যখন ফ্রিজটা কিনে আনলাম বাসায় আনলাম, আমার আনার সময় আমি বহন খরচ 5,000 টাকা দিছি। হ্যাঁ, তারপর এখন আমি আমার বাসার হচ্ছে 5 তলা, আমি ফ্রিজে তুলতে পারবো না। ওই জন্য আমি বললাম ভাই আমার ফ্রিজটা তুলে আপনি কি করেন, সংস্থাপন করে দেন, বসাই দেন এক জায়গায়। তাহলে ওটার জন্য আমি আরও 5,000 টাকা খরচ করলাম। স্যার টোটাল আমার ফ্রিজের মূল্য কত টাকা দাঁড়াচ্ছে স্যার? টোটাল আমার ফ্রিজের মূল্য দাঁড়াচ্ছে 5 5 10, আর এখানে হচ্ছে যে 10,000। টোটাল ইজ স্যার কত হাজার? 20,000 টাকা। ক্লিয়ার? 20,000 টাকা। তখন আমি ফ্রিজটা কিনলাম, এখন আমার পাশে পাশে আন্টি আসে বললো ও মা কি সুন্দর ফ্রিজ। তখন আমি বললাম যে এটা এশিয়া মহাদেশে 1 পিস, শুধু আমার কাছেই আছে। তখন বলতেছে ও তাই নাকি? তখন আমি বললাম যে আচ্ছা এই ফ্রিজটা বিক্রি করবো। বলে কত টাকা দিয়ে বিক্রি করবেন? তখন আমি যেহেতু একটু চাপা মানে কি করছি স্যার, একটু চাপা মেরেছি, সেক্ষেত্রে আমি কি করব, ফ্রিজটা বিক্রয়ের জন্য আমি তাকে একটা অফার করলাম। কি করলাম? যেটাকে বিক্রয় করব স্যার কত টাকা বিক্রয় করলাম, ধরেন আমি 30,000 টাকা। কত টাকা স্যার? 30,000 টাকা দিয়ে বিক্রি করে দিলাম ওনার কাছে। ক্লিয়ার? ক্লিয়ার কি না? বুঝছেন? তাহলে আমার টোটাল গ্যাটার ক্রয় মূল্য ছিল কত? 20,000 টাকা। স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্যটা ছিল 20,000 টাকা, আমি বিক্রি করছি কত টাকা? 30,000 টাকা। তাহলে এখন আসেন স্যার মূলধন জাতীয় প্রাপ্তি এবং আয় জিনিসটা কি? স্যার আমি স্থায়ী সম্পদ যত টাকা দিয়ে বিক্রি করব, আমি আবারও রিপিট করি স্যার, স্থায়ী সম্পদ যত টাকা দিয়ে বিক্রয় করব সেটাই হচ্ছে আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি। সেটাই আমার জন্য কি স্যার? মূলধন জাতীয় প্রাপ্তি। ক্লিয়ার? আমি স্থায়ী সম্পত্তি যদি 30,000 40,000 50,000 যত টাকা দিয়ে বিক্রি করি না কেন, সেটাই হচ্ছে আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি। পেয়েছি। আচ্ছা আমি এটা কিনেছিলাম কত স্যার? ক্রয় করেছিলাম কত টাকা? ক্রয় করেছিলাম 20,000 টাকা। ক্লিয়ার? তাহলে ডিফারেন্স কত টাকা আসতেছে? 10,000 টাকা আমি লাভ করেছি না? তো 10,000 টাকা লাভ করেছি। এই যে 10,000 টাকা যে আমি লাভ করেছি স্যার, সেটাই হচ্ছে আমার জন্য মূলধন জাতীয় আয়। তাহলে ক্লিয়ার কি না? তাহলে আমরা বললাম বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য বাদ দেওয়ার পর যে টাকাটা পাবো সেটাই হচ্ছে আমার জন্য মূলধন জাতীয় আয়। আমি ফ্রিজটা কিনেছিলাম 30,000 টাকা, সরি ফ্রিজটা কিনেছিলাম 20,000 টাকা, বিক্রি করেছি 30,000 টাকা। স্যার যে টাকা দিয়ে স্থায়ী সম্পত্তি বিক্রি করব সেটাই হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। ক্লিয়ার? আর আমি যে টাকাটাই পাবো সেটা হচ্ছে মূলধন জাতীয়, আপনার হচ্ছে কি স্যার? মূলধন জাতীয় আয়। ক্লিয়ার? আপনারা আপনাদের বইয়ে স্যার পাবেন 2 নম্বর সৃজনশীল, বইয়ে 2 নম্বর সৃজনশীল, ওখানে দেখা থাকবে যে 1,95,000 টাকা দিয়ে একটা মেশিন বিক্রয় করা হলো। স্যার 1,95,000 টাকাটাই হচ্ছে আপনাদের মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে মেশিনের ক্রয় মূল্য, তারপর হচ্ছে বহন খরচ, সংস্থাপন খরচগুলো যোগ করে দেওয়ার পর যে টাকাটাই আসবে সেটাই হচ্ছে কি স্যার? সেটাই হচ্ছে আপনার মূলধন জাতীয়, আপনি ডিফারেন্স করার পর মূলধন জাতীয় আয়টা পেয়ে যাবেন। তাহলে আশা করি আজকে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের ক্লাসটা আপনারা বুঝেছেন, বা তারপরেও যদি কোনো প্রবলেম থাকে আপনারা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমি আশা করব প্রত্যেকটার কমেন্টেরই উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বলবেন। আসসালামু আলাইকুম।